নমস্কার, আজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি দীপন রয়েছে আপনাদের সঙ্গে। আমরা দেখলাম যে সম্প্রতি বিধানসভায় যে বাজেট অধিবেশন রাজ্যে চলছিল সেটি সমাপ্ত হয়েছে এবং এই বাজেট অধিবেশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটেছে, দেখলাম যে এই বাজেট অধিবেশনের মধ্যেই বিরোধী দলনেতা সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভা স্পিকার। এবং এই যে সাসপেনশন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গিয়েছে। এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। আপনাকে প্রথমে যে বিষয়টা আমি জানতে চাইবো যে আমরা দেখলাম যে এই চলতি বিধানসভায় বাজেট অধিবেশনে যে বিরোধী দলনেতা সহ আরো যে ৪ বিজেপি বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হলো এবং এই সাসপেন্ড যখন করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে যেখানে বাজেট হবে আগামী অর্থবর্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সাসপেনশনটা কতটা গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে রাজ্যের এই ক্ষেত্রে, গণতান্ত্রিক ক্ষেত্রে এটা কতটা ভূমিকা রাখে, কি বলবেন? না, আমি বলছি এটা কিন্তু একটা ভয়ানক ট্রেন্ড। প্রথমে বলি যে ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্রের আয়নাটা হচ্ছে তাদের বিরোধী, অর্থাৎ শাসক দল আমি কেমন দেখতে আমি নিজে রিয়ালাইজ করতেই পারি, আমি অলিক কল্পনা করতেই পারি। কিন্তু আমার অলিক কল্পনাটা বাস্তবিক হবে যদি আমি আয়নায় দেখতে পাই আমি কেমন। এই শাসক কেমন, শাসকের কাজকর্ম কেমন, সেটা কিন্তু সংবিধান প্রণেতারা বিরোধীদের হাতে আয়নাটা তুলে দিয়েই রেখে দিয়ে গেছেন। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে রাজ্যের সরকার কিভাবে চলছে অ্যাবসলিউট মেজরিটিতে, সেটা কিন্তু সংবিধান বিরোধীদের হাতে ন্যস্ত করেছে। এই জন্য বলা হয় শাসক দলের সর্বোচ্চ পদ, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, এই মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সেখানে কিন্তু বিরোধীরা সমান পোর্টফোলিও হোল্ড করে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর পদ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পদের সমতুল্য। এটা সংবিধান প্রণেতারা দিয়েছে, মমতা ব্যানার্জি দেননি। কিন্তু আমরা 11 সালের পর থেকে যেভাবে দেখলাম যে সংবিধানের যে ব্যক্তি স্বাধীনতার স্পেয়ারটা, অর্থাৎ আর্টিকেল 31, এটাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ যে জায়গায় তোমার ব্যক্তি স্বাধীনতার স্পেয়ারটা এখানে কার্যত দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। আমি কতগুলো উদাহরণ দিই, যে নমিনেশন বাতিল করার থেকে, নমিনেশন দিতে না দেওয়ার থেকে শুরু করে, বিরোধী দল করলে পরে তাদের রুজি রোজগার থেকে শুরু করে তাদের জীবন জীবিকার উপরে যেভাবে হামলা শাসক দল করে তার প্রকৃষ্ট উদাহরণ এই বিধানসভা। এই মুহূর্তে বিধানসভায় একটা বাজেট প্লেস হয়েছে, বাজেটের উপরে বিভিন্ন ক্লজ গুলো নিয়ে আলোচনা হবে। এটা হবে জনগণের দ্বারা নির্বাচিত শাসক, জনগণের দ্বারা নির্বাচিত বিরোধীদের মধ্যে কিন্তু আলোচনার সাপেক্ষে, অর্থাৎ এই আলোচনাটা প্রত্যক্ষভাবে জনগণ যুক্ত। সেখানে একটা ইস্যুতে আমরা দেখলাম, এটা পরপর 4 বার হলো বিধানসভায়, কোনো একটা ভাইটাল ইস্যুতে কোনো আলোচনা হলেই শাসক দল যেন কোনো একটা অজুহাতে প্রধান বিরোধী দলের নেতা এবং তার সাথে যুক্ত অতি সক্রিয় বা সক্রিয় বিরোধী বিধায়কদেরকে বিভিন্ন অছিলায় সাসপেন্ড করে দেয়। এই যে স্বাধিকার ভঙ্গ, আমি বলছি একদম পরিষ্কারভাবে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে স্পিকার চাইলে সব পারেন না, স্পিকারের হাত বেঁধে দেওয়া আছে, কিন্তু সংবিধানে রাজ্যের স্পিকারের হাত বেঁধে দেওয়া আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমি বলছি যে যদি বিরোধী দলের নেতা, বিরোধী বিধায়করা যদি কোনো রকম ভাবে গণতন্ত্র বিরোধী কোনো কাজ করে থাকে, তার আলোচনার সপক্ষে, প্রমাণ সাপেক্ষে তাতে নিয়ে বিস্তারিতভাবে বিধানসভায় আলোচনা হবে। ধিক্কার প্রস্তাবের মতন জায়গা আছে, আলটিমেট জায়গাটা তার স্বাধিকার ভঙ্গের বিরুদ্ধে তাকে সাসপেন্ড করা। আমি বলছি যে পরপর 4 বার শুভেন্দু অধিকারীকে, শঙ্কর ঘোষ পরপর 3 বার সাসপেন্ড করা হলো। কেন করা হলো? ঠিক এই সক্রিয় বিরোধী সদস্যরা যে বিভিন্ন প্রশ্নগুলো শাসকের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, যে বাজেটের নামক একটি যে ভয়ানক জিনিস কিছুদিন আগে প্লেস হলো 12 তারিখে, আমরা দেখলাম এই বাজেট অ্যানালাইসিসে, দেখুন আমি কোনো রাজনীতি দল করি না, বাজেট নিয়ে আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম 176-77 পাতার বাজেটে কার্যত এ রাজ্যের বিরোধী বেকার, যে বেকার সমস্যাটা এবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ানক সমস্যা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেকার সমস্যা মোকাবিলা করার নামে তাচ্ছিল্যের সুরে, বেকারদের অপমানের সুরে চপমুড়ি, ঘুগনি মুড়ি এসব বিক্রির নিদান দিতে হয়। সেই রাজ্যে বেকারদের জন্য কোনো অ্যালটমেন্ট নেই। আপনি দেখুন বাজেটে উত্তরবঙ্গের মতন একটা বিস্তীর্ণ জনপদ, ফারাক্কার ওপারের যে জনপদটা হচ্ছে টিকিউ ইকোনমি দিয়ে চলে, টিম্বার ট্যুরিজম, সেই ইকোনমি, সেই 3 কোটি প্লাস 2011 সালের
সেন্সাস অনুযায়ী যে এখানকার জনসংখ্যা, তাদের জন্য দিতে হলো 866 কোটি টাকা, অর্থাৎ মাথা পিছু 286 টাকা করে। আর সেই সরকার শুধু ভোট ব্যাংকের তোষণ রাজনীতির জন্য সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নের জন্য দিলেন কত 6.5 গুণ, 5,600 কোটি টাকা। এই যে ভয়ানক একটা বাজেট, আমি বলছি বাজেটটা জনকল্যাণের তো কোনো ছিটে ফোটাও নাম নেই, বরং তোষণ করে কিভাবে 26-এর ভোটে তাকে আবার ফিরে আসতে হবে তার যে একটা প্রতিধ্বনি, প্রতিফলন এই বাজেটে, সেটা নিয়ে তো বিরোধীরাই কথা বলবে। এই বিরোধীদের মুখটাকে বন্ধ করা হলো শাসক দল বিভিন্ন অছিলায়, বিভিন্ন আইনের হাত দিয়ে, এবং এই কারণেই আমি বলছি যে এটা একটা সর্বনাশী খেলায় মত্ত হয়েছে। এই যে খেলাতে মাথায় রাখতে হবে, এই শাসক দলই তো পঞ্চায়েতে বিরোধী শূন্য পঞ্চায়েত করার ডাক দিয়েছিল অভিষেক ব্যানার্জি। আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছি, কার্যত সেখানে 7 লক্ষ ভোটে কারা জেতে? এত বড় জনসমর্থন একটা লোকের, এটা হতে পারে? কার্যত ডায়মন্ড হারবার মডেল রাজ্যের সর্বত্র শাসক ব্যক্ত করেছে। এখানে জিতে আসা বিরোধীদেরও এই জন্য কথা বলতে দেওয়া হয় না, কণ্ঠরোধ করা হয়। এবং খেয়াল করে দেখবেন, এখানে তৎকালীন বাম বিধায়ক যারা ছিলেন, দেবলীনা হেমব্রম থেকে শুরু করে একাধিক বিধায়ককে ফেলে মারা হয়েছিল। এটা নাকি হাইয়েস্ট ল মেকিং এর পার্ট, রাজ্য বিধানসভা রাজ্যের সর্বোচ্চ আইনসভা, আর কেন্দ্রের পার্লামেন্ট হচ্ছে সর্বোচ্চ কেন্দ্রের আইনসভা। সেই আইনসভায় কার্যত বিরোধীদের কণ্ঠ রোধ করে তো জনগণের কণ্ঠ রোধ করলো শাসক দল। এই যে সর্বনাশী খেলা, এই যে মমতা ব্যানার্জি বিরোধী নিকেশের নাম করে গা জোয়ারির মাধ্যমে যে বিষ বৃক্ষটা লাগালেন, তার বিষময় ফলটা কিন্তু এই গণতন্ত্রকেই ভুগতে হবে। কিন্তু আপনি যেটা বললেন যে এই বাজেট একেবারে জনকল্যাণমুখী নয়, কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই বাজেট জনকল্যাণমুখী। এবং পাশাপাশি আপনি যেটা বললেন যে একটি বিশেষ সম্প্রদায়ের যে শিক্ষা প্রতিষ্ঠান থাকে মাদ্রাসায়, সেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, ওরা কি পড়াশোনা করবে না? ওরা কি শিক্ষা থেকে বঞ্চিত থাকবে? তাহলে এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে আপনি বলছেন যে জনকল্যাণমুখী নয়, কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এই বাজেট জনকল্যাণমুখী, পড়াশোনা করবে না। কি বলবেন? আমি বলছি, মুখ্যমন্ত্রী তো এই কথাও বলেছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন দুধেল গাই বলেছিল তো প্রেসে, তোমরা এখনো আর্কাইভ চেক করো। তিনি প্রকাশ্যে বলেছিল, যে গরু দুধ দেয় তার আমি লাত্তি খাবো, এটা তো বলেছিলেন। মুখ্যমন্ত্রীর এই কথাটার পিছনে আমি সম্পূর্ণ দ্বিমত রেখেই 2-3টে যুক্তি স্থাপন করছি। প্রথম কথা, মুখ্যমন্ত্রীকে জানে এ রাজ্যের কত শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ মাদ্রাসায় পড়তে চায়। আমি তথ্যটা দিয়ে দিই, 85% মুসলিম সম্প্রদায়ের মানুষ এখনো চায় মূল স্রোতের শিক্ষা দিতে তার সন্তানদের। 15% সেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন মাদ্রাসায় পাঠাতে চায় ছাত্রছাত্রীকে, যেখানে হয় সরকারি স্কুল নেই মূল স্রোতের, কিংবা যেখানকার শিক্ষা ব্যবস্থায় তারা ফার্স্ট জেনারেশন লার্নার, মাদ্রাসার বাইরে তারা ভাবতেই পারে না, ধর্মীয় অনুকরণের বাইরে ভাবতে পারে না। তাহলে প্রশ্নটা দাঁড়ালো, কত শতাংশ মানুষ মাদ্রাসায় যেতে চায় মুসলিমদের? মুখ্যমন্ত্রী আগে স্টাডি করুক এটা। মুখ্যমন্ত্রী বাস্তবে এই তোষণকারী একটা ব্যবস্থা চালু করে মুসলিম সম্প্রদায়ের মতের বাইরে গিয়ে মুসলিম মৌলবাদী মানসিকতাটাকে প্রশ্রয় দিচ্ছে। আমি কেন বলছি, তোমরা পোরাস বর্ডার গুলো গিয়ে দেখো, মালদা মুর্শিদাবাদ, বিশেষ করে উত্তর দিনাজপুর, যেসব জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত সবচেয়ে বেশি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই 3টে জেলাতেই তো 43টার উপরে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। এই পার্টগুলোতে কিছুদিন আগে যত জঙ্গি ধরা পড়েছে, এবং আগামীতেও যদি জঙ্গি ধরা পড়ে, তোমরা দেখে থাকবে ওই জঙ্গিগুলো ওই মাদ্রাসা, খারিজি মাদ্রাসার প্রোডাক্ট। সারা পৃথিবীতে ওসামা বিন লাদেন খারিজি মাদ্রাসার প্রোডাক্ট। তারপরে এই মুম্বাই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত পাকিস্তানে লুকিয়ে আছে, খারিজি মাদ্রাসার প্রোডাক্ট। আমি বলছি যে খারিজি মাদ্রাসা মূল স্রোত বিরোধী যে শিক্ষা ব্যবস্থাটাকে ওখানে চালিয়ে রাখে, তার যদি তত্ত্ব তালাশটা তিনি করতেন, তার গোয়েন্দা করতো, তাহলে এই কথাগুলো উনি বলতেন না। আসলে উনি সব জানেন, উনি জেনে বুঝে একটা কম্পিটিটিভ কমিউনালিজমের খেলছেন, তাওয়ায় রুটি সেঁকছেন। কেন? তিনি 2011 ক্ষমতায় আসার পরে বিলক্ষণ বুঝে গেছিলেন যে উন্নয়ন করে আমি ক্ষমতায় থাকতে পারবো না, কারণ উন্নয়ন আমি করবো না। তাই 33% একটা সম্প্রদায়ের ভোট, যারা
প্রতি 3 জন ভোটার পিছু এই পশ্চিমবঙ্গে একজন ভোটার যাদের 125টা বিধানসভা যাদের দ্বারা ডমিনেটেড, এই শ্রেণীটাকে যদি আমি তোষণ করতে পারি তাহলে আমি টিকে থাকবো। অর্থাৎ এই সম্প্রদায়টাকে ভয় ধরানো, এই যে চিচি ক্যাকা করলেন উনি সিএ এবং এনআরসি নিয়ে। 2005-এ উনি দাঁড়িয়ে বিধানসভার পার্লামেন্টে, ঠিক আছে, লোকসভায় দাঁড়িয়ে মাননীয় ডেপুটি স্পিকারের মুখের কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কারণ অভিযোগ করেছিলেন বামফ্রন্টকে এখানে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে লুকিয়ে রেখেছে, দুধে ভাতে থাকতে দিয়েছে এবং তারা বামফ্রন্টকে ফি বছর বেআইনিভাবে ভোটে জেতায়। এনআরসির দাবি উনি প্রথম এনেছিলেন। আজকে মনে হচ্ছে এনআরসি ভুল। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি ছিচি ক্যাকা করছেন এবং সেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন যখন তার কথায় বিভ্রান্ত হয়ে 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রাজ্য জুড়ে ট্রেন উপরে 300 কোটি টাকার ট্রেনের সম্পত্তি লুট করে ফেললো, নষ্ট করে ফেললো, এই রাজ্যের পুলিশ কার্যত স্পিকটি নট ছিল, চুপচাপ নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছিল। আমি বলছি যে তিনি একের পর এক তার ক্যাবিনেটের উল্লেখযোগ্য মুখ, এ রাজ্যের এই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যখন একটার পর একটা ধর্মবিদ্বেষী কথাবার্তা বলেন, একটার পর একটা ধর্মবিদ্বেষী কথা বলেন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটার পর একটা বিদ্বেষমূলক কথা তার ক্যাবিনেটের লাইব্রেরি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব যখন বলেন, তিনি শুনতে পান না। কেন পান না? তিনি তো নিজে বলেন এ রাজ্যে কোথাও পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, এ রাজ্যে একটা পাতা নড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খবর পায়, এটা উনি সগর্বে বলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। তাহলে তার দলের বিধায়ক যখন বলছে 30% মুর্শিদাবাদের হিন্দুকে আমরা কেটে 70% মুসলিম কেটে ভগীরথে ভাসিয়ে দেব ভোটের চলাকালীন, তিনি শুনতে পাননি, বরং এটার প্রতিবাদ করেছিল বলে বাঙালি আইকন মুসলিম চক্রবর্তীর বিরুদ্ধে 3টে মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। এর থেকে তুমি কি বুঝবে? এই যে সস্তার তোষণের ব্যবস্থার মাধ্যমে একটা শ্রেণীর ভোট ব্যাংকটাকে তিনি চাইছেন এবং যেই ভোট ব্যাংকটাকে বোঝানো হচ্ছে যে আমি করাপশন করেছি, ওটা ইম্যাটার, তোমরা দেখো আমি তোমাদের প্রোটেকশন দিচ্ছি, অন্য কেউ বিজেপি ক্ষমতায় চলে আসলে তোমাদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, এই যে অমূলক কতগুলো কথাবার্তা। আমার পুরো মনে আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, রেল বারবার ড্রিরেল হলে তিনি করতেন, একবার ট্রেন ড্রিরেল হয়ে পড়ে গেছে, এখন যেমন ট্রেন লাইনচ্যুত হলে পরে তিনি রেলমন্ত্রীর পদত্যাগ চান। ওই সময় এ রাজ্যের বিরোধী নেত্রী রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল প্রেসের সামনে দাঁড়িয়ে যে সিপিএম এর লোকজন কলা খেয়ে রেল লাইনের উপরে চোখলা রেখে দিয়েছে, ওই চোখলায় স্লিপ কেটে ট্রেন নাকি পড়ে গেছে। মনে নেই তালায় নাকি সিপিএম এর লোকজন বিষ মিশিয়ে রেখেছে তালার জলে, জল খেতে বারণ করেছিল। এই যে বিধ্বংসী রাজনীতি, এই যে বিধানসভা চুরমার করেছেন, ভেঙেছেন, তারপরে উনি সেদিনকার বিধানসভায় দাঁড়িয়ে বললেন আমি বিধানসভা ভাঙিনি, আমি তো সেদিনকে ইনভাইটই ছিলাম। এই যে ডিনাইং মুডে তার পলিটিক্যাল উত্থান, ফ্রিঞ্জ এলিমেন্টদের নিয়ে তিনি পলিটিক্যাল উত্থান করেও তারপরে বলেন ডিনাইং মুডে তিনি অস্বীকার করেন, এটা তো আমরা দেখেছি। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমারও মুখ্যমন্ত্রী যখন এই বিধ্বংসী রাজনীতি গুলো করেন তখন ভয় হয়। এই যে বিরোধী শূন্য রাজনীতিতে তো তার দলেরও ক্ষতি। আজকে তৃণমূলকে মারছে রাজ্যে, কারণ বিরোধী তো তিনি থাকতে দেননি, ভোট করতে দেন না, পঞ্চায়েত ভোট হুসেন বোল্টের দ্বারা লুট করেন তিনি, ব্যালট বক্স নিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়েন, ব্যালট বক্সে চিবিয়ে খাওয়ার উদাহরণ আমরা এই রাজ্যে দেখেছি, যেটা ভারতবর্ষে কোথাও হয় না। কাউন্টিং টেবিলে গিয়ে সেখানে ছাপ্পা হচ্ছে আমরা দেখেছি। এই কায়দায় ভোট লুট করার পরে আমি বলছি তারপরেও যদি 2-4টা বিরোধী যায় জনগণের কথা বলতে বিধানসভায়, আমরা কি দেখলাম? আমরা ঝালদায় কি দেখলাম? একটা কংগ্রেসের মিউনিসিপ্যালিটি, সেটা কি কায়দায় তিনি দখল করলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও তিনি ক্ষান্ত হলেন না। এই যে আগ্রাসী রাজনীতি, বিরোধী শূন্য করার রাজনীতি, এটা তার রাজনীতি পলিটিক্যাল উত্থানকে হয়তো সুবিধা করে দিচ্ছে, কিন্তু মনে রাখতে হবে গণতন্ত্রকে কিন্তু রাজ্যে মেরে ফেলছে, গলা টিপে হত্যা করছে।